নমস্কার, আমি রানানাথ। আজকে আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক বোম। দেখুন, এই বিষয়টা নিয়ে আলোচনা করার পেছনে একটা কারণ আছে। তার কারণ এই যে এত যুদ্ধ বাজছে, বিগত দিনে যে সমস্ত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, নেক্সট ইসরায়েল ইরানের যে যুদ্ধটা বাঁধলো, এর ফলে কিন্তু বিভিন্ন দেশ আশঙ্কায় ভুগছে যে পারমাণবিক বোমের হামলা যে কোনো মুহূর্তে হতে পারে। তো পারমাণবিক বোম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে লিটিল বয় ও ফ্যাটম্যান, যেটা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল, সেটা রয়েছে। সেটার দৈর্ঘ্য প্রস্থ সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই যে পারমাণবিক বোম কোনো দেশের উপরে যদি ফেলা হয়, সেই দেশের কোনো স্থানে ফেলার ফলে সেইখানে এতটা পরিমাণে ক্ষতি হয়, সেটা কিভাবে হয়, সেটা কেন হয়, পারমাণবিক বোমের যে মধ্যে কনফিগারেশন সেটা কি, সেটা আজকে আমরা আলোচনা করব। এই পারমাণবিক বোম সম্বন্ধে আমরা এতদিন যেটা জানিনি, সেটা ছোট থেকে বড় আজকে সবাই সাধারণ একটা ছোট্ট কথার মাধ্যমে, সাধারণ কিছু ছোট্ট কথার মাধ্যমে জেনে নেব, যেটা আমাদের স্কুলে বা বিভিন্ন জায়গায় শেখানো হয় না। তো আমাদের এই পরমাণু বোম সম্বন্ধে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের পরমাণু সম্বন্ধে বিশেষ ধারণাটা মাথার মধ্যে আনতে হবে। তো লাইন বাই লাইন আমি বলে যাব, একদম স্টেপ বাই স্টেপ বলে যাব, আপনারা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন। তো পরমাণু জিনিসটা কি, দেখুন আমার পেছনে যে ছবিটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরমাণু হচ্ছে আমাদের দেহের, বা আমার হাতে একটা পেন রয়েছে, এই পেনটাকে যদি অতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, অতি ক্ষুদ্র অংশ, সেটাকে পরমাণু বলে, যেটা আমরা চোখে দেখতে পারবো না। তারপরে তাকে আর রাসায়নিক পদ্ধতিতে সেই পরমাণুকে ভাঙা যাবে না। তার মানে একদম ক্ষুদ্র যে অংশ সেটাই হচ্ছে পরমাণু। তো এই যে কথাটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেল, নেক্সট আমরা আসবো পরমাণুর আবিষ্কর্তাকে। আমরা তো জানি, আমরা বিভিন্ন বইয়ে টয়ে পড়েছি যে ডাল্টন পরমাণুর যে তত্ত্ব সেটা আবিষ্কার করেছিলেন। কিন্তু তার আগে কিন্তু আমাদের 460 থেকে 370 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ডেমোক্রিটাস কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন যে পরমাণু বলে কোনো একটা জিনিস, এটা আমরা জানি। তারপরে এই নেক্সট জন ডাল্টন 1803 সালে পরমাণুর ধারণা সম্পর্কে একটা বক্তব্য রাখেন, এবং তারপর থেকেই পরমাণু জিনিসটা মানে আমরা বুঝতে পারি যে আছে, পরমাণু বলে কিছু আছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা জাস্ট গেল আমাদের বইয়ের ধারণা, কিন্তু আমাদেরকে এটা পড়ানো হয় না যে পরমাণুর যে সত্য ধারণা সেটা আমাদের পড়ানো হয় না যে 600 বিসিতে, 600 বিসি বলতে খ্রিস্টপূর্ব 600 বছর আগে, তার মানে এখন যদি খ্রিস্টপূর্ব 600 বছর হয়, এখন হচ্ছে 2024, তার মানে 2624 বছর আগে যিনি পরমাণুর কথা বলে রেখেছিলেন, পরমাণু অণুর কথা বলে রেখেছিলেন, তিনি বলেছিলেন যে এই সমস্ত ক্ষুদ্র অংশ দিয়ে একটা দৃশ্যমান বস্তু তৈরি হয়, তিনি কিন্তু হচ্ছেন এই ভারতীয় ঋষি কণাদ, যেটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই আমরা জানি না। সেক্ষেত্রে ভারত কিন্তু একটা ভীষণ আশ্চর্যমূলক জায়গা, যেখান থেকে কিন্তু অনেক বিজ্ঞানীর উদ্ভব, যেখান থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট জিনিসের উদ্ভব, যা দিয়েই কিন্তু আইনস্টাইন থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করতে পারছে বিভিন্ন কিছু। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো বুঝলাম যে পরমাণুর আবিষ্কর্তাকে। এইবার আমরা আসি আমাদের পরমাণু সম্বন্ধে। তো আমরা বুঝলাম যে পরমাণু জিনিসটা কী, কিন্তু এই যে ক্ষুদ্রতম যে অংশ, এই ক্ষুদ্রতম অংশ, সবথেকে ক্ষুদ্রতম অংশ যেটাকে আর ভাঙা যাচ্ছে না, তার মধ্যে কি কি আছে সেই পরমাণু। পরমাণু বোমটাকে যদি আমাদের পুরোপুরি বুঝতে হয়, তাহলে আমাদের এটা জানতে হবে যে পরমাণুর মধ্যে কি আছে। দেখুন, তিনটে জিনিস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটে জিনিস পরমাণুর মধ্যে থাকে, এবং নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কোথায় থাকে সমস্ত কিছু আমরা দেখে নিই। সেটা দেখতে হলে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর যারা কম্বাইন্ডের পরীক্ষা দেয় বা দেবেন বা সামনে দিতে চলেছেন, সেক্ষেত্রে বলে দিই ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে জে থমসন 1897 সালে আবিষ্কার করেন। আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন 1917 সালে, এবং নিউট্রন জেমস চ্যাডউইক 1932 সালে আবিষ্কার করেন, এবং নিউক্লিয়াসের আবিষ্কার হয় 1911 সালে, যেটা আর্নেস্ট রাদারফোর্ড করেন। তো এই নিউক্লিয়াসটা কোথায় থাকে, নিউক্লিয়াসটা বোঝার আগে আমরা বুঝে নিই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় থাকে। ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জবাহী, নেগেটিভ চার্জ বহন করছে। প্রোটন হচ্ছে কি, প্রোটন হচ্ছে একটা পজিটিভ চার্জবাহী, এবং নিউট্রন হচ্ছে একদম নিউট্রাল, যেটা ওই ধরনের নাম দিয়েই কিন্তু গঠিত। তো ইলেকট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। এই যে পরমাণুর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা, এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে। দুটো অংশ, যেটা নিউট্রন এবং প্রোটন দ্বারা গঠিত। তার মধ্যে এই প্রোটন এবং এই ইলেকট্রন, এই দুটোই কিন্তু একটা পজিটিভ চার্জ বহন করছে, একটা নেগেটিভ চার্জ বহন করছে। তা এর মধ্যে কিন্তু এই যে নিউট্রনটা থাকে, এই নিউট্রন কিন্তু কোনো চার্জ বহন করে না। তো সেক্ষেত্রে আমাদের পরমাণু যদি বুঝতে হয়, তাহলে পরমাণুর ক্ষেত্রে কিন্তু এই নিউক্লিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কিন্তু পরমাণু বোম আবিষ্কারের ক্ষেত্রে খুবই কাজে লেগেছে, এবং এই নিউক্লিয়াস থেকেই কিন্তু পরমাণু বোম আবিষ্কার হয়েছে। সেই আবিষ্কারটা কি এবার পুরোপুরি আমরা বুঝে নেব। তো সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন সম্বন্ধে জানতে হবে। তো এখানে বিশেষ করে প্রয়োজন হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তো নিউক্লিয়ার ফিশন অটো হান ও লিসে মিটনার আমরা দেখতে পাচ্ছি
এই দুই বিজ্ঞানী অটো হান ও লিসে মিটনার যে নিউক্লিয়ার ফিশন, তো নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেছিলেন আমি বুঝলাম, কিন্তু নিউক্লিয়ার ফিশন শুধু যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো না। তাহলে নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিশন সম্পর্কে, ফিউশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে একটা পারমাণবিক বিভাজন, আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে পারমাণবিক সংযোজন। তো পারমাণবিক বিভাজনটা কি? এই যে আমি বললাম যে পরমাণুর মধ্যে যে এই যে নিউক্লিয়াস যেটা থাকছে, এই নিউক্লিয়াসকে ভাঙার কাজ করেছে তারা। এই নিউক্লিয়াসকে ভেঙে, এই যে পরমাণুর যে ভারী নিউক্লিয়াস হয় সেটাকে ভেঙে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউট্রন এসে একটা নিউক্লিয়াসে, ভারী একটা নিউক্লিয়াসকে আঘাত করছে এবং সেটা ছিটকে দুটো বড় বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং তিনটে নিউট্রন তৈরি হচ্ছে। এটাই অটো হান ও লিসে মিটনার আবিষ্কার করেছিলেন এবং যেটা 1938 সালে হয়েছিল। বিশেষ করে কম্বাইন্ডে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে প্রয়োজন। তো সেক্ষেত্রে কিন্তু এই নিউক্লিয়ার ফিশনটা অটো হান ও লিসে মিটনার আবিষ্কার করেন, যেটা বিভাজন হচ্ছে। বিভাজন বলতে দুই দিকে একটা নিউক্লিয়াস ভেঙে দুটো সৃষ্টি হচ্ছে। আবার যদি দুটো হালকা নিউক্লিয়াসকে এক জায়গায় করা হয় এবং সেটা জড়ো হয়ে যদি একটা বড় নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, বা যেটা নিউক্লিয়ার ফিউশন নামে পরিচিত। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, তো আমাদের পরমাণুর যে বোমের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিউক্লিয়ার ফিশনটা আমি এখন দেখব। তো নিউক্লিয়ার ফিশনটা কীভাবে কাজ করে সেটা তো দেখালাম। তার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই নিউক্লিয়ার ফিশন থেকে বোম কিভাবে আবিষ্কার হচ্ছে। একটা ছোট নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, নিউট্রনের মাধ্যমে একটা ছোট নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বোম কিভাবে হচ্ছে? সে তো ভেঙে দুটো হয়ে গেল, এবার বোম কিভাবে হচ্ছে সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের দেখতে হবে একটা নিউট্রন যখন একটা নিউক্লিয়াসে আঘাত করছে, এই নিউক্লিয়াসে আঘাত করার সময় দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যে দুটো পরপর বড় বড় নিউক্লিয়াস এখানে সৃষ্টি হলো। এই যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো এবং দুটো নিউক্লিয়াসের পরে তিনটে নিউট্রন সৃষ্টি হলো। এইবার আমরা যদি এই সমস্তগুলোকে, এই তিনটে নিউট্রনকে এবং এই দুটো নিউক্লিয়াসকে, টোটাল 5টাকে ওজন করি এবং এই একটাকে ওজন করি, এই দুটোর ওজন তো সেম হওয়ার কথা, এক হওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু ওই অটো হান ও লিসে মিটনার দেখেন যে এটা হচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে প্রথম নিউক্লিয়াসটা এবং এই যে সেকেন্ড যে দুটো নিউক্লিয়াস এবং তিনটে নিউট্রন সৃষ্টি হচ্ছে, এই দুটোর ওয়েট তো আলাদা হচ্ছে। তাহলে আলাদা হচ্ছে বলতে প্রথমটা ভারী, সেকেন্ডটার থেকে কিছুটা ওয়েট মাইনাস হয়ে যাচ্ছে। এই যে মাইনাস হচ্ছে সেটা কিসে কনভার্ট হচ্ছে? সেটা নাকি এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং সেটা কত? সেটা 0.1% মাস। সেই মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে মাসটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, একটা নিউক্লিয়াস ভাঙলে যদি 0.1% মাস কনভার্ট হয় এবং সেটা 200 মেগা ইলেকট্রন ভোল্টের সমান, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তো একটা পরমাণু বোম যদি ফাটাতে হয় সেক্ষেত্রে কিন্তু 200 মেগা ইলেকট্রন দিয়ে কোনো কিছু হবে না। সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে তখনই এদের এই যে নিউক্লিয়ার ফিশন আবিষ্কারটা তখন পরমাণু বোম বানানোর ক্ষেত্রে একটা রোধ এনে দেয়, মানে বাধা এনে দেয়। সেক্ষেত্রে তারপরেও আবিষ্কারের কিছু দরকার ছিল। সেই আবিষ্কারের আগে আমি একটা কথা বলে দিই, হচ্ছে এই যে আমরা ইউরেনিয়ামের যে অংশটা দেখাচ্ছি, ইউরেনিয়াম 235-এর যে আমরা এই ক্ষমতাটা দেখাচ্ছি, একটা নিউক্লিয়াসকে ভাঙলে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, 0.1% মাস তৈরি হচ্ছে, যেটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো সেটা এই ইউরেনিয়ামের ক্ষমতা কথাটা তার আগে আমরা জেনে নিই। ইউরেনিয়ামের ক্ষমতা দেখতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে 1 কেজি ইউরেনিয়ামের প্যাকেট যদি আপনার কাছে থাকে বা আমার কাছে থাকে, সেই 1 কেজি ইউরেনিয়ামের প্যাকেট দিয়ে কিন্তু আমরা টোটাল 22.8 লক্ষ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, যার 33% কিন্তু কার্যকরী বিদ্যুৎ হিসেবে পরিচিত। এবং সেই কার্যকরী বিদ্যুৎ কতটা? 33%, 22.8 লাখের 33% মানে হচ্ছে 7.6 লাখ কিলোওয়াট ঘন্টা। তার মানে 1 কেজি ইউরেনিয়াম দিয়ে আমরা 7.6 লাখ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো, যেটা দিয়ে কিন্তু হাজার হাজার বাড়ির 1 বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। তো ইউরেনিয়ামের ক্ষমতা আমরা জেনে গেলাম। এইবার এই যে বাধা সৃষ্টি হলো, এই যে 1.1% মাস গায়েব হয়ে যাচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে, এই যে বাধাটা সৃষ্টি হলো, শুধু ওইটুকু দিয়ে, ওই 200 মেগা ইলেকট্রন দিয়ে তো আর হচ্ছে একটা পরমাণু বোম উৎপন্ন করা যায় না। সেক্ষেত্রে কিন্তু একটা নেক্সট আবিষ্কারের পর্যায়ে আসলো। সেই আবিষ্কারটা করে ফেললো কে? সেই আবিষ্কারটা করে ফেললেন হচ্ছে আমাদের এনরিকো ফার্মি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এনরিকো ফার্মি। ইনি 1942 সালে 2 ডিসেম্বর নিয়ন্ত্রিত যে হচ্ছে পারমাণবিক চেন রিয়াকশন, যেটা নিউক্লিয়ার চেন রিয়াকশন, সেটা আবিষ্কার করে ফেলেন। তো আমরা নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে কী দেখেছিলাম? একটা নিউট্রন একটা নিউক্লিয়াসের উপরে আঘাত করছে, ভারী নিউক্লিয়াসে, সেটা ভেঙে দুটো নিউক্লিয়াস এবং তিনটে নিউট্রন সৃষ্টি হচ্ছে। এরপরে এনরিকো ফার্মি কী করে?
চেন রিয়াকশান তৈরি করে ফেলেন। যে চেন রিয়াকশান হচ্ছে যেখানে তিনটে গিয়ে শেষ হয়ে গেল, তিনটে নিউট্রন সৃষ্টি হলো এবং দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো, সেটা হচ্ছে এই পর্যন্ত। তিনি এই পর্যন্ত আবিষ্কার করেছিলেন। তিনি বলতে ওখানে দুজন ছিলেন, অটো হান ও লিসে মিথনার, যারা আবিষ্কার করেছিলেন নিউক্লিয়ার ফিশন, সেক্ষেত্রে কিন্তু এই পর্যন্তই আবদ্ধ ছিল। এইবার ইনি চেন রিয়াকশান আবিষ্কার করে ফেললেন। এই চেন রিয়াকশানে কিন্তু হচ্ছে কি একটা বিরাট বড় অংশ এখানে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি একটা নিউট্রন একটা নিউক্লিয়াসকে আঘাত করছে, এর ফলে দুটো নিউক্লিয়াস তো সৃষ্টি হচ্ছেই, তার সাথে সাথে তিনটে নিউট্রন সৃষ্টি হচ্ছে। এবার এই তিনটে নিউট্রন কি করছে, তিনটে নিউক্লিয়াসে গিয়ে আঘাত করছে। তিনটে নিউক্লিয়াসে যখন আঘাত করছে তখন কিন্তু একটা বিরাট বড় জিনিস সৃষ্টি হচ্ছে। সেখানে কিন্তু আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে তিনটে নিউট্রন যখন আবার তিনটে নিউক্লিয়াসে আঘাত করবে তখন টোটাল কিন্তু আবার 9টা নিউট্রন সৃষ্টি হচ্ছে। যখন 9টা নিউট্রন আবার 9টা নিউক্লিয়াসে আঘাত করছে তখন কিন্তু টোটাল 27টা নিউট্রন সৃষ্টি হচ্ছে। আবার 27টা নিউট্রন যখন 27টা নিউক্লিয়াসে আঘাত করছে তখন 27 গুণ 3, তার মানে 81টা নিউট্রন সৃষ্টি হচ্ছে। এই 81টা নিউট্রন যখন 81টা নিউক্লিয়াসে যাচ্ছে তখন আবার 3 গুণ 243টা কিন্তু নিউট্রন সৃষ্টি হচ্ছে। আবার 243টা নিউক্লিয়াসের কাছে যাচ্ছে, সেক্ষেত্রে আবার প্রচুর পরিমাণে নিউট্রনের সৃষ্টি হচ্ছে। এইভাবে চেন রিয়াকশন সৃষ্টি করলেন এবং এর ফলেই তৈরি হয়ে গেল পারমাণবিক বোম। এর ফলে কি হলো, 4000 ডিগ্রি শক্তি উৎপন্ন হলো। ওখানে যে ওই 0.1% করে মাস গায়েব হচ্ছিল, সেই 0.1% মাস প্রতিটাতে এই জায়গায় সামথিং এই পর্যন্ত এসে 0.1% মাস যেটা গায়েব হচ্ছে। আবার যখন এরকম নিয়ন্ত্রিত হচ্ছে, মানে নিয়ন্ত্রিত চেন রিয়াকশান হচ্ছে, চেন রিয়াকশানের ফলে আরও নিউক্লিয়াসে গিয়ে আঘাত মারছে, আরও 0.1% মাস গায়েব হচ্ছে, আরও 200 মেগা ইলেকট্রন ভোল্ট তড়িৎ উৎপন্ন হচ্ছে, মানে শক্তি উৎপন্ন হচ্ছে। সেই জায়গাটাই কিন্তু এই পারমাণবিক বোমের আবিষ্কার। প্রথম যে পরমাণু বোম যেটা আবিষ্কার হয় সেটা ট্রিনিটি টেস্ট হিসাবে ব্যবহার করা হয়েছিল 16 জুলাই 1945 সালে। সেটাকে গ্যাজেট নাম দেওয়া হয়েছিল, একটা কোড নেম দেওয়া হয়েছিল যেটা হচ্ছে গ্যাজেট। আর এটি 16 জুলাই 1945 সালে নিউ মেক্সিকোর আলামোগাডো মরুভূমিতে পরীক্ষিত হয়েছিল। এটাও কিন্তু আমাদের কম্বাইন্ডের পরীক্ষায় আসতে পারে, সেই জন্য এটা কিন্তু জানা প্রয়োজন। আর এই পরীক্ষাটা ছিল কিন্তু ম্যানহাটন প্রজেক্টের একটা অংশ। এটি পারমাণবিক বোমার কার্যকারিতা পরীক্ষা করার জন্য কিন্তু করা হয়েছিল। তো পারমাণবিক বোম কীভাবে কাজ করে আজকে আমরা জেনে গেলাম। এই পারমাণবিক বোম যে কতটা ধ্বংসলীলা আনতে পারে তারও একটা পরিচয় আমি দিয়ে দিই। সেটা পরিচয় দেখার জন্য আমরা চলে যাই হিরোশিমার মানবিক যে ক্ষয়ক্ষতি হয়েছিল আর নাগাসাকির যে ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে দেখা যাচ্ছে তাৎক্ষণিক মৃত্যু হয়েছিল প্রায় 70 থেকে 80,000। নেক্সট বিস্ফোরণের পর মৃত্যু 60,000 থেকে 80,000। 1945 সালের শেষ নাগাদ 1,40,000 প্রায় মৃত্যু ছাড়িয়ে যায়। আর নাগাসাকিতে 40 থেকে 75,000 মৃত্যু হয়েছিল, তাৎক্ষণিক মৃত্যু। বিস্ফোরণের পরে মৃত্যু 70,000। 1945 সালের একদম শেষে 80,000 থেকে 1,00,000 মৃত্যু দিকে চলে যায়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে পারমাণবিক বোমের ধ্বংসলীলা কতটা, এবং এটা যদি কোনো একটা দেশের উপরে আক্রমণ হয় পরমাণু বোম দিয়ে, তাহলে কিন্তু সেই দেশের কতটা ক্ষতি হতে পারে, মানুষের কতটা ক্ষতি হতে পারে। বিশেষ করে মানব হচ্ছে সবথেকে বড় সম্পদ আমাদের পৃথিবীর, সেই সম্পদের কতটা ক্ষতি হতে পারে। যাতে পারমাণবিক বোমের বিস্ফোরণ কেউ না করে সেরকম ব্যবস্থাই করা উচিত, সেরকম যুদ্ধও না করা উচিত। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন ভিডিও আমি আনতে চলেছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন। আর আপনাদের যে ধরনের ভিডিও ভালো লাগে, সেটা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের ভিডিও বানিয়ে দেখাতে পারবো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাবেন। এই ধরনের ভিডিও লিঙ্ক আপনাদের কাছে যাবে না, এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।